বন্ধুরা, তোমরা যারা গ্রামাঞ্চলে থাকো তোমরা অনেকেই এটি জানো যে গ্রামাঞ্চলে কিন্তু প্রতিদিন হাট হয় না, তাই না? হাট বসে না। আমরা দেখি যে হাট বসতে সপ্তাহে সাধারণত 2 দিন অথবা 3 দিন। যেমন আমার যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতে সপ্তাহে হাট বসে 2 দিন। একটু হচ্ছে রবিবারে এবং আরেকটু হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুরা, এই যে দুটো দিন হাট বসে, আমি যখনই গ্রামে যাই আমার খুব খুব ভালো লাগে যে এই সময়গুলোতে যখন হাটবার হয় সে হাটবারে হাটে যেতে। কারণ বাংলাদেশের গ্রামীণ বসতিতে এই হাট বাজার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং আমরা যদি আসলে হাট বাজার সম্পর্কে না জানি, তাহলে কিন্তু আসলে একটা অসম্পূর্ণ থেকেই যাবে আমাদের গ্রামীণ বসতি সম্পর্কে যে জানা, তাই না? তো বন্ধুরা, আমরা অনেকেই হাট সম্পর্কে জানি, হাট বাজার সম্পর্কে জানি, অনেকে হয়তো বা জানি না। কিন্তু যারা জানি তারাও হয়তো অনেক কিছু এর ব্যাপার যে আছে সেগুলো সম্পর্কে আমরা জানি না। তো সে সম্পর্কে তো একটু জানা দরকার। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সেগুলো নিয়ে একটু জানানোর চেষ্টা করব। 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। বন্ধুরা, আমি তোমাদের ভূগোল দ্বিতীয় পত্রের যে বসতি অধ্যায়টি আছে সেই বসতি অধ্যায় নিয়ে পড়াচ্ছিলাম, এবং এর আগের ভিডিওতে তোমাদের সাথে আমি বাংলাদেশের যে গ্রামীণ বসতি সেই গ্রামীণ বসতির সম্পর্কে আলোচনা করেছি। এবং বাংলাদেশের গ্রামীণ বসতিতে যে আমরা সাধারণ যে বৈশিষ্ট্যগুলো দেখি সেই সাধারণ বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের গ্রামীণ বসতির যে ভাগগুলো, আমরা বিভিন্ন ধরনের যে গ্রামীণ বসতি দেখি, যেমন বিক্ষিপ্ত, পুঞ্জীভূত, সারিবদ্ধ, সুসংবদ্ধ, এই ধরনের যে বসতিগুলো দেখি সেগুলো নিয়ে আলোচনা করেছি, তাই না? তো বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের গ্রামীণ হাট বাজার। তো বন্ধুরা, আমরা যখনই এগুলো নিয়ে আলোচনা করছি তো হাট বাজার নিয়ে জানাটা আসলে খুব বেশি প্রয়োজন। তো সেই জন্যই আমি তোমাদের সাথে আজকে বাংলাদেশের গ্রামীণ যে হাট বাজার আছে সেই গ্রামীণ হাট বাজার নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তাহলে চলো বন্ধুরা, আমরা এক এক করে জেনে নিই বাংলাদেশের গ্রামীণ হাট বাজার সম্পর্কে। দেখো বন্ধুরা, বাংলাদেশের গ্রামীণ অর্থনৈতিক কাঠামোয় এই হাট বাজার কিন্তু সর্বনিম্ন যে পর্যায়ভুক্ত একটা হচ্ছে হাট, ঠিক আছে? অর্থনীতির যে কাঠামো আমরা দেখি সেই কাঠামোর সবচেয়ে নিম্নের যে সর্বনিম্ন যে পর্যায় সেটি হচ্ছে হাট। হাটে কি করে দেখো, হাটে যে আমরা গ্রামে বসবাসকারী কৃষক এবং অন্যান্য পেশার যে লোকজন তাদের উদ্বৃত্ত পণ্য কেনাবেচা করে থাকে। একটা জিনিস দেখো, কৃষক যে পণ্যটি উৎপন্ন করে সেটি দিয়ে প্রথমে সে তার নিজের যে চাহিদা সেটি সে মেটায়, এবং মেটানোর পর সেটি যে উদ্বৃত্ত পণ্যটি থাকে সেটি নিয়ে কেনাবেচা করে, সেটিকে তারা কেনে। অপরদিকে অন্যান্য পেশার মানুষজন ঠিক একইভাবে করে, এবং উদ্বৃত্ত যে পণ্যগুলো থাকে সেখানে যেমন কেনা হয়, বেচা হয়, তেমনিভাবে হচ্ছে কেনা হয়। বন্ধুরা, একটু আগে মনে আমি কেনা বলেছি, সেটা আসলে কৃষক বেচে হবে। তো দেখো, আমরা এখানে একটা গ্রামীণ হাটের চিত্র দেখতে পাচ্ছি, খুবই সুন্দর, সুশৃঙ্খল এবং একটা শান্ত একটা গ্রামীণ হাট, তাই না? আমার দেখি এরকম খুব ভালো লাগে, কেন জানি আমার খুব টানে এই গ্রামীণ হাট বাজারের চিত্রগুলো। দেখো, আমরা দেখি এই সপ্তাহে যে হাটগুলো সেগুলো 1 দিন, 2 দিন, সর্বোচ্চ 3 দিন পর্যন্ত বসে। আমরা কিন্তু একটু আগে তোমাদেরকে যখন একদম প্রথমে বলছিলাম যে আমাদের হাটগুলো দেখি কি সপ্তাহে 1 দিন, 2 দিন বা সর্বোচ্চ কিন্তু 3 দিন পর্যন্ত বসে। কেন দেখো, এখানে আসলে সব দিন বসে না। প্রথম কথা যে গ্রামে যে চাহিদা, সেই চাহিদাটা কিন্তু অত বেশি থাকে না। তো ওই অত বেশি না থাকার কারণে তুমি যদি প্রতিদিন হাটবার বসে, তাহলে দেখা যাবে তোমার পণ্যটি সঠিকভাবে আসলে ক্রয় করার জন্য যে মানুষ, সেই মানুষটি তুমি পাবে না, এবং যার ফলে তোমার পণ্য পচারও একটা সম্ভাবনা থাকে, যেহেতু সেখানে অনেক বেশি কৃষিভিত্তিক পণ্য আমরা দেখতে পাই। ধরো তুমি বাঁধাকপি চাষ করো। এখন তুমি বাঁধাকপি চাষ করে যদি গ্রামে প্রতিদিন হাট বসে, এখন প্রতিদিন যদি তুমি বাঁধাকপি নিয়ে যাও, তোমার তুমি একেবারে তোমার যে ক্ষেত আছে সেই সবজির ক্ষেত থেকে বাঁধাকপি তুলে নিয়ে বাজারে গিয়ে বেচো। এখন প্রতিদিন যদি এরকম তুলে নিয়ে বেচো, দেখা গেল প্রতিদিন তো তুমি আর এত বেশি ক্রেতা পাবে না। অপরদিকে তোমার এই বাঁধাকপিটি যেহেতু একটা পচনশীল যে একটা সবজি, সেটা পচে যেতে পারে। অপরদিকে তুমি যদি এই বাঁধাকপিটি তোমার হাটবার যদি 2-3 দিন বা 3 দিন এরকম থাকে, বা 1 দিন, দেখা যাবে যে কোনো একদিনে তাহলে মানুষের সমাগম বেশি হবে। তখন তুমি কি করবে, যেদিন হাটবার থাকবে সেদিন তুমি কেটে নিয়ে বিক্রি করতে পারবে, এবং তোমার যে পণ্য সেটি কিন্তু পচার সম্ভাবনাটিও কিন্তু থাকবে না। তাহলে কিন্তু দেখো, এই জন্যই কিন্তু গ্রামে আমরা দেখি হাটে সেগুলো 1 দিন, 2 দিন বা সর্বোচ্চ 3 দিন পর্যন্ত বসে। এবং এখানে তারা কি করে দেখো, সেখানে তারা তাদের উৎপাদিত পণ্য ক্রেতার কাছে বিক্রি করে নিজেদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিন্তু হাট থেকে ক্রয় করে। যেমন ধরো, আমরা দেখেছি যে গ্রামে অনেকে কি করে, নিজেদের যে শস্য চাল বিক্রি করলো, ধরো 1 বস্তা চাল বিক্রি করলো, করে তার যে অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য, তেল, নুন, মরিচ, অন্যান্য মাছ, এগুলো কিন্তু তারা কেনে।
দেখো আবার স্থানীয়ভাবে অনেক গ্রাম ছোট আকারের হলেও দৈনিক বিনিময় প্রতিষ্ঠান দেখা যায়। দেখো কি এটি কি যে আবার স্থানীয়ভাবে দেখি অনেক গ্রামে কি ছোট আকারের হলেও যে দৈনিক যে বিনিময় প্রতিষ্ঠান সেটি দেখি। তো এই ধরনের বিনিময় প্রতিষ্ঠানগুলোকে আমরা বাজার বলি। কি বলে থাকি দেখো, এই ধরনের বিনিময় প্রতিষ্ঠান যেগুলো দৈনিক বসে খুব ছোট আকারে, হাটের মতো তো বড় না, সেগুলোকে আমরা বলে থাকি বাজার। ঠিক আছে? তো দেখো আমরা এই যে বাজারে গ্রামের লোকেরা যেসব দ্রব্য দ্রুত পৌঁছে যায়, যেমন মাছ, তরিতরকারি, শাকসবজি, সেগুলো বিনিময় সুবিধা পায়। তাই দেখা যায় গ্রামীণ হাট বাজার মূলত যে কৃষকদের, সেই কৃষকদের উদ্বৃত্ত পণ্যের কেনা বেচার কারণে কিন্তু হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা যে একটু আগে যেটি বললাম যে এগুলো আমরা বাজার নামে পরিচিত, এই বাজারগুলো কিভাবে ফাংশন করে, সে ফাংশন করার ব্যাপারটি তোমাদেরকে বলেছি। এখন বাংলাদেশের গ্রামীণ হাট বাজারের আমরা কিছু সংজ্ঞা দেখব, মানে আমরা আসলে হাট বাজারের সংজ্ঞা দেখব। ঠিক আছে? হাটের সংজ্ঞা যদি দেখি তাহলে ব্রমলি উনি 1971 সালে যে সংজ্ঞাটি দিয়েছেন, সেই সংজ্ঞা অনুসারে হাট হচ্ছে নিয়মিত বিরতি দিয়ে নির্ধারিত স্থানে ক্রেতা বিক্রেতা মিলিত হওয়া। তাহলে দেখতেই পাচ্ছ যে এখানে বলেই দেওয়া আছে যে নিয়মিত বিরতি দিয়ে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সপ্তাহে 2-3 দিন পর, সপ্তাহে 2 দিন, 1 দিন অথবা 3 দিন এরকমভাবে বসে এবং নির্ধারিত স্থানেই কিন্তু হাটগুলো বসে এবং এই জায়গায় ক্রেতা বিক্রেতারা মিলিত হয়। তো মিলিত হয়ে তারা কি করে? মিলিত হয়ে তারা, ধরো যারা ক্রেতা তারা পণ্য ক্রয় করে এবং যারা বিক্রেতা তারা পণ্য বিক্রয় করে, এবং যারা পণ্য বিক্রয় করছে তারা সেগুলো বিক্রয় করে সেই অর্থ দিয়ে তাদের যে আবার প্রয়োজনীয় পণ্য সেগুলো কিন্তু ক্রয় করে থাকে। তাহলে দেখো এখানে আমরা কিন্তু একটা খুবই সাইক্লিক একটা রিলেশন আমরা দেখতে পাচ্ছি এবং খুবই ফাংশনিং, খুবই ডাইনামিক একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি, তাই না? এরপরে বন্ধুরা বাকি তিনি কি বলেছেন, 1975 সালে তিনি যে সংজ্ঞাটি দিয়েছেন, তিনি বলেছেন হাট বলতে এমন একটি স্থানকে বোঝায় যেখানে কিছু সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় মিলিত হয়। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাট বলতে তিনি এমন একটা নির্দিষ্ট স্থানকে বুঝিয়েছেন, অর্থাৎ একটা নির্দিষ্ট স্থানে হাটটি বসে যেখানে কিছু সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা একটা নির্দিষ্ট দিনে বসবে, একটা নির্দিষ্ট সময়ে মিলিত হবে। একটা হাটগুলো কিন্তু সারা রাত ধরে চলে না, সেটি সাধারণত একটা নির্দিষ্ট সময় থাকে এবং নির্দিষ্ট দিনে এগুলো বসে। তাহলে বন্ধুরা হাটের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা যদি একটু হাটের বৈশিষ্ট্য সম্পর্কে যদি জানার চেষ্টা করি বন্ধুরা, তাহলে দেখো এক এক করে আমরা দেখি যে হাটে সাধারণত ব্যক্তিতে সরাসরি পণ্য বিনিময় হয়ে থাকে। আমরা দেখি কি যে ব্যক্তি টু ব্যক্তি, অর্থাৎ এটির মাধ্যমে সরাসরি যে পণ্য বিক্রয়, পণ্য বিনিময়, সেই পণ্য বিনিময় কিন্তু এখানে আমরা দেখতে থাকি। হাট প্রতিদিন বসে না, সপ্তাহে এক বা একাধিক দিন বসে, যেটি একটু আগে তোমাদের সাথে বলেছি। হাটে ক্রেতারা খুব দূর থেকে আসে না, হাটে সাধারণত ক্রেতারা কিন্তু খুব দূর থেকে আসে না, অর্থাৎ যারা ক্রয় করে, সেই ক্রয় করে যারা, অর্থাৎ যারা কিনছে। দেখো তুমি কোথায় যেতে চাবে? তুমি যদি তোমার আশেপাশে হাট থাকে, এখন তুমি কি সবচেয়ে কাছের হাট দিতে যাবে নাকি অনেক দূরের হাটে যাবে? খুব প্রয়োজন না হলে তো তুমি কাছের হাট ছাড়া দূরের হাটে যাবে না, তাই না? তো এই জন্য হাটে যারা ক্রেতারা থাকে তারা কিন্তু খুব দূর থেকে আসে না, সাধারণত আশেপাশে স্থানীয় অধিবাসীরাই থাকে। বেশিরভাগ হাটে অস্থায়ী ছাউনি দেখা যায়। আমরা দেখো এখানে বিভিন্ন ধরনের ছাউনি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু খুবই অস্থায়ী ছাউনি। হ্যাঁ, এগুলো কিন্তু স্থানীয় ছাউনি না, স্থায়ী ছাউনি না। হাট যেদিন সরে যায় আবার পরে ওগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়। এরপরে বন্ধুরা আমরা হাটের আরও কিছু বৈশিষ্ট্য যদি দেখি, হাট অপেক্ষাকৃত সমতল এবং বন্যামুক্ত স্থানে গড়ে তোলে। দেখো তোমার হাটটি যদি এরকম উঁচু নিচু জায়গায় গড়ে ওঠে যে মানুষ একবার নামলো আবার সে উঁচু জায়গায় উঠলো, সেই জায়গায় কি মানুষ পছন্দ করবে? না, মানুষ পছন্দ করবে কি যে সমতল যে জায়গাটি হবে, এমন কিছু জায়গা, অর্থাৎ বন্ধুর হবে না যে জায়গাটি, এবং বন্যামুক্ত স্থানে। তোমার হাটটি যদি বন্যাযুক্ত স্থানে হয়, সেখানে কিন্তু তোমার যে হাট সেটি কিন্তু কখনোই লাভজনক হবে না। তাই বন্যামুক্ত স্থান, যেখানে কিনা বন্যাটি হয় না, এরকম জায়গাগুলোতে আমরা হাট গড়ে উঠতে দেখি, যাতে লোকজন সেখানে সহজে হাটে আসতে পারে এবং কেনাবেচা করতে পারে। এরপরে বন্ধুরা যোগাযোগের কেন্দ্রস্থলে কিন্তু আমরা হাট গড়ে উঠতে দেখি। আমরা দেখি, আমি আমার গ্রামে আমি যদি বলি তাহলে দেখি আমাদের যেখানে হাটটি গড়ে উঠেছে সেখানে এরকম একটা রাস্তা গিয়েছে, এদিক থেকে একটা রাস্তা গিয়েছে, আমি যদি বলি তাহলে আবার এদিক থেকে একটা রাস্তা গিয়েছে, আবার এখান থেকে তো একটা রাস্তা এসেছি। ঠিক আছে? তাহলে দেখো এই একটা যোগাযোগের যে কেন্দ্রস্থল, এই কেন্দ্রস্থলে আমরা দেখি কি, দেখো তো হাট গড়ে উঠতে। তাহলে দেখো এই যে যোগাযোগের কেন্দ্রস্থলে কিন্তু আমরা হাট গড়ে উঠতে দেখি, এবং সবার মতামতের ভিত্তিতে সাধারণত গ্রহণযোগ্য অবস্থানে হাট বসে। অবশ্যই এই যে যেখানে হাট বসছে একদম ইচ্ছা মতো না, সবার মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য একটা অবস্থানে মানুষ যখন চিন্তা করে যে হ্যাঁ এই জায়গায় আমাদের পণ্য যদি আমরা বিক্রি করি, হাট বসিয়ে, তাহলে এখানে লাভজনক হবে এবং সেই জায়গায়, এবং সেটা ক্রেতার জন্য সুবিধাজনক, এই জায়গাগুলোতেই কিন্তু আমরা হাট গড়ে উঠতে দেখি। স্থানীয় প্রশাসনিক প্রতিষ্ঠানের সাথে গ্রামীণ হাটের একটা নিবিড় সম্পর্ক থাকে। আমরা স্থানীয় যে প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো আছে সেটির সাথে গ্রামীণ যে হাট আছে সেই হাটের কিন্তু একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠতে দেখি।
তো বন্ধুরা, আমরা এই যে হাটের যে বৈশিষ্ট্য, সেই হাটের বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু আমরা দেখলাম। তো এরপরে বন্ধুরা, আমরা যদি হাট বাজার গড়ে ওঠার কারণ যদি দেখি, দেখো বাংলাদেশের গ্রামীণ হাট বাজারের ইতিহাস খুবই প্রাচীন। সপ্তাহে সুনির্দিষ্ট দিনে হাটসমূহ নির্ধারিত স্থানে বসে। হাটবিহীন দিনে ওই স্থানগুলো কিন্তু জনশূন্য থাকে এবং স্থানীয় জনগণের চাহিদার উপর ভিত্তি করে কিন্তু এই হাটগুলো ওই দিন সেই দিনগুলো কিন্তু নির্দিষ্ট হয়ে থাকে। একটা ব্যাপার দেখো বন্ধুরা, আমি যখন বললাম যে আমাদের বাড়িতে, আমি যেখানে থাকি সেখানে বৃহস্পতিবার এবং রবিবার হাট বসে আমার গ্রামের বাড়িতে। তো বৃহস্পতিবার বসে, চিন্তা করো, মানুষ শুক্রবার সবাই একটু ঘরে থাকে, একটু তারা যেহেতু বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, জুমার নামাজের পর একসাথে সবাই থাকে, একটু তারা ভালো মন্দ খেতে চায়। তো দেখো বৃহস্পতিবার দিন হাট বসলো, যেহেতু শুক্রবার দিন নামাজ থাকে বলে শুক্রবার দিন সম্ভব না, বৃহস্পতিবার বসে, মানুষ তখন ভালো মন্দ কিনে নেয়। আবার বৃহস্পতিবারের পর পরবর্তীতে শনিবারও সেই পণ্যগুলোই থাকে, শুক্র শনি সেগুলো ব্যবহার করে। তো রোববার দিন আবার কিনে ক্রয় করে এবং ক্রয় করার পর পরবর্তীতে আবার সেটি দিয়ে সোম, মঙ্গল, বুধ এই 3টি দিন কিন্তু চালিয়ে দিচ্ছে। তাহলে দেখো কত প্ল্যান মাফিক, কত সুন্দর পরিকল্পনা মাফিক কিন্তু হাটগুলো গড়ে উঠেছে। তো হাটগুলো গড়ে ওঠার কারণ যদি আমরা বলি, দেখো বিভিন্ন কারণে হাট বাজারগুলো গড়ে উঠতে পারে। তো গ্রামীণ হাট বাজার গ্রামীণ মানুষের পণ্য বিনিময়ের কিন্তু একটা উপযুক্ত ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। তো দেখো প্রথমত অর্থনৈতিক কারণ যদি একটু বলি, গ্রামীণ হাট বাজার গড়ে ওঠার মূল কারণ হচ্ছে অর্থনৈতিক, অবশ্যই অর্থনৈতিক। কারণ দেখো এখানে আমরা বাজার যখনই শুনি, এটির সাথে আসলে একটা জিনিস যে কি, যে এখানে আমাদের পণ্যের ক্রয় বিক্রয় হয়, ঠিক আছে, একটা নির্দিষ্ট মূল্যে পণ্যের ক্রয় বিক্রয় হয়। অর্থাৎ এখানে অর্থনীতি ব্যাপারটি খুব জড়িত, অর্থনৈতিক কারণটি আসলে জড়িত। কারণ দেখো অন্য কোনো কারণে না, কারণ তুমি একটা এখানে দেখো যে যারা আসেন তারা ক্রেতারা, তারা ক্রয় করতে আসেন, আবার যারা বিক্রি করেন তারা বিক্রয় করতে আসেন, অর্থাৎ উভয় নিজেদের লাভের জন্য, সুবিধার জন্য আসে। তাহলে এই সুবিধাটি কিন্তু অর্থনৈতিক সুবিধা, অর্থনৈতিক লাভ। এই জন্যে হাট বাজার গড়ে ওঠার মূল কারণ হচ্ছে অর্থনৈতিক। কেননা কৃষকের উৎপাদিত পণ্য বিক্রির অন্যতম একটা মাধ্যম কি হাট। দেখো কৃষক যে পণ্যটি উৎপাদন করে সেটি যদি তার বাড়িতে রেখে দিত তাহলে কি সেভাবে বিক্রি হতো না, সেটি হাটে নিয়ে আসে বলেই কিন্তু এত বেশি বিক্রি হয়। এবং এই জন্য কি হয়, দেখো কৃষক তার সুবিধা অনুযায়ী নির্দিষ্ট হাটে পণ্য কেনাবেচা করে থাকে। অর্থাৎ সে ধরো তার পণ্য এখন ধরো একজন কৃষক সে গরু বিক্রি করবে, কিন্তু তার বাড়ির আশেপাশে যে হাটটি বসে সে হাটটিতে গরুর যে বাজার সেটি ভালো না, তিনি তো কি করলেন, তিনি দূরবর্তী একটা হাটে নিয়ে গেলেন তার যে গরুটি, সেখানে গিয়ে তিনি বিক্রি করলেন। তাহলে দেখো সে তার নিজের সুবিধা অনুযায়ী নির্দিষ্ট হাটে, কোন হাটে তিনি পণ্য বেচা কেনা করবেন সেটি তার কৃষক নিজের সুবিধা অনুযায়ী কিন্তু বিবেচনা করে থাকে। তো এরপরে বন্ধুরা, আমরা হাট গড়ে ওঠার যদি সামাজিক কারণটি দেখি, তাহলে সামাজিক কারণে দেখব গ্রামীণ জনগোষ্ঠী সামাজিকভাবে মেলামেশার ক্ষেত্র হিসেবেও কিন্তু হাট বাজারকে নির্বাচন করে থাকে। মানুষ দেখো হাট বাজারের দিনে কিন্তু তোমার দূরবর্তী আত্মীয়র সাথে বা যে আত্মীয়র সাথে দেখা হয় না, কাছাকাছি হয়তো বা থাকে, খুব বেশি দেখা হয় না, ওই দিনে কিন্তু তোমাদের দেখা হয় এবং সামাজিকভাবে মেলামেশার একটা ক্ষেত্র হিসেবে কিন্তু হাট বাজারকে নির্বাচন করে। হাটের দিন তারা তাদের প্রয়োজনীয় কুশল বিনিময় করে থাকে কিন্তু। হ্যাঁ, আমি এমন সময় আমি যখন হাটে গিয়েছি এমন অনেকবার হয়েছে যে আমি আমার পরিচিত মানুষদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে কুশল বিনিময় করেছি। অর্থাৎ এই যে সম্পর্কের একটা উষ্ণতা ধরে রাখার ক্ষেত্রে দেখো এই যে সামাজিক এই যে হাট বাজার একটা ভূমিকা পালন করছে। তাহলে দেখো হাট বাজার গড়ে ওঠার পেছনে এই সামাজিক কারণও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে বন্ধুরা, আমরা পরিবহন যদি একটু দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবহনের ব্যাপারটি তো অবশ্যই কাজ করে আমাদের হাট বাজার গড়ে ওঠার পেছনে। দেখো গ্রামীণ এলাকায় পরিবহন সুবিধার অপ্রতুলতার কারণে নির্দিষ্ট দূরত্বে হাট বাজার গড়ে ওঠে, যেখানে মানুষ সহজে যাতায়াত করতে পারে। দেখো গ্রামীণ এলাকায় যেহেতু পরিবহন সুবিধা খুব বেশি মানুষের কাছে নেই, বা এটির চাইলেই এত সুন্দর ভালো পরিবহন ব্যবস্থা নেই, যার ফলে একটা এই যে হাটটি, এগুলো সাধারণত নির্দিষ্ট দূরত্বে গড়ে ওঠে যাতে মানুষ এখানে সহজেই যেতে পারে। একটা সময় তো ছিল মানুষ হেঁটেই হাট বাজারগুলোতে যেত, এখন যদি অনেক ধরনের পরিবহন আমরা দেখতে পাই, অনেক ধরনের যানবাহন দেখতে পাই, তবে একটা সময় তো মানুষ হেঁটেই কিন্তু বাজারগুলোতে যেত। তাই ওই হেঁটে যাবে এবং যাতে মানুষ এখানে গিয়ে ক্লান্ত না হয়ে যায় এমন একটা নির্দিষ্ট দূরত্বেই কিন্তু এই ধরনের হাটগুলো গড়ে উঠতে আমরা দেখি। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু যে গ্রামীণ হাট বাজার যে গড়ে ওঠার যে কারণ, বা হাট বাজার যে গড়ে ওঠার কারণ, সেই হাট বাজার গড়ে ওঠার কারণ সম্পর্কে কিন্তু জানলাম। এখন আমরা হাট বাজারকে যদি একটু ভাগ করি যে কয় ভাগে হতে পারে। দেখো হাট বাজার বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। প্রথমত হাট বাজারগুলোকে বা হাটকে আমরা সাপ্তাহিক দিনের হাট, সপ্তাহে 2 দিনের হাট, সপ্তাহে 3 দিনের হাট, এভাবে কিন্তু আমরা ভাগ করতে পারি। তো প্রথমেই সাপ্তাহিক দিনের হাটটি নিয়ে একটু আলোচনা করি। সাপ্তাহিক যে দিনের হাট, এই ধরনের হাট সাধারণত সপ্তাহে কয়দিন বসে বলো তো? একদিন বসে, ঠিক আছে। এই ধরনের সপ্তাহে হাট একদিন বসে এবং এই হাট দুপুরে বসে এবং সন্ধ্যায় কিছু সময় পর পর্যন্ত চলে। এবং এই ধরনের হাটগুলোকে আমরা দেখি সাধারণত কখন বসে বলো তো?
দুপুরে বসে। আমি একটু লিখে দিই তোমাদেরকে। বন্ধুরা এখানে একটু লেখা কঠিন, তোমাদেরকে অনেকবারই বলেছি, বারবার বলছি এই জন্যে যে যাতে তোমরা একটু বুঝতে পারো যে এই জায়গাতে আসলে লেখাটি একটু কঠিন। তো আমি লেখার সাথে সাথে তোমাদেরকে বলেও দিচ্ছি। তো দুপুরে বসে এবং এটি চলে সাধারণত সন্ধ্যার কিছু পর পর্যন্ত, এবং অধিক জনবহুল স্থানে কিন্তু এই সমস্ত হাটের আকার কিন্তু ছোট হয়ে থাকে, অর্থাৎ যেখানে কিন্তু অনেক জনগোষ্ঠী আমরা দেখি বা জনবহুল স্থান দেখি, সেই জায়গায় এই ধরনের হাটগুলোর যে ব্যাপ্তি বা বিস্তৃতি সেটি কিন্তু আমরা ছোট দেখি, অর্থাৎ আকার ছোট হয়ে থাকে। যেখানে জনসমাগম কম সেখানে এই হাটের আকার কিন্তু বড় হয়ে থাকে, অর্থাৎ যেখানে মানুষ বেশি সেখানে এই হাটটি আকারে ছোট হয়, যেখানে মানুষ কম সেখানে এই হাটের আকার কিন্তু বেশ বড় হয়, অর্থাৎ জনসমাগম কম হলে বড় হয়। এখন কেন এটি হয় বন্ধুরা একটু চিন্তা করো তো। দেখো, তোমার হাটের বিস্তৃতি বা আকার যদি ছোট হয় তাহলে, এবং তোমার সেখানে মানুষ যেহেতু ইতিমধ্যে অনেক বেশি আছে, তো তোমার ক্রেতা খুঁজতে হলে তোমার হাটকে বড় করার দরকার নেই, ক্রেতাই তোমার ওই ছোট জায়গার ভিতরে চলে আসবে নিজের পণ্যকে কেনার জন্য। অপরদিকে তোমার যেখানে জনসমাগম কম, তুমি তোমার দরকার কি দূরের যে যারা থাকে তাদেরকেও তোমার যাতে হাটে নিয়ে আসতে পারো, এই জন্য তোমার হাটটি কিন্তু সেখানে আকার আমরা একটু বড় হয়ে থাকতে দেখি। তো বন্ধুরা দেখো, সবকিছু আসলে হওয়ার পেছনে কারণ কাজ করে, তাই না? তো দেখো, বিকেলের দিকে এই হাটে লোক সমাগম কিন্তু আমরা বেশি দেখি। বিকেলের দিকে সাধারণত এই সাপ্তাহিক দিনের হাটগুলোতে আমরা লোক সমাগম বেশি হয়ে থাকতে দেখি। সপ্তাহে 2 দিনের হাট, বুঝতেই পারছি এই হাটগুলো সপ্তাহে কয়দিন বসে? 2 দিন বসে। তো দেখো, সংখ্যার দিক থেকে কিন্তু এই হাটের সংখ্যা বাংলাদেশের সর্বাধিক। আমি আমাদের বাড়ির কথা বলেছি, 2 দিন বসে সব ওই হাটটি, বেশিরভাগ হাটই আমরা দেখি কি সপ্তাহে 2 দিন বসতে। এক গবেষণায় আমরা দেখা যায় যে বৃহত্তর ঢাকা জেলার প্রায় 64% হাট, ঢাকা জেলায় যে আমরা হাটগুলো দেখি, ঢাকা জেলায় কিন্তু এই গ্রামীণ যে জীবন সেটিও আমরা দেখতে পাই। তো এই ঢাকা জেলায় আমরা 64% হাট দেখি যেটি কিনা সপ্তাহে 2 দিন বসে, এবং অধিক জনবহুল স্থানে এই ধরনের হাটগুলো কিন্তু বসে থাকে, এবং স্থানীয় চাহিদার উপর ভিত্তি করে কখনো কখনো এই হাটবারের সংখ্যা বৃদ্ধি পায়, কখনো হয়তো বা ধরো ঈদের সময় অথবা কোনো বিশেষ প্রয়োজনে এই হাটবারের সংখ্যা কিন্তু বাড়ানো যেতে পারে। এ ধরনের হাট যে কোনো একদিন জনসমাগম অধিক হয়, ওই দিন সাধারণত অন্যান্য সামগ্রীর সাথে গরু, ছাগল এগুলো কিন্তু কেনা বেচা হয়, এবং এ ধরনের হাট স্থানীয় পর্যায়ে কোনো সরকারি অবকাঠামোর কাছে বা ওই অবকাঠামোকে ঘিরে গড়ে ওঠে। যেমন ধরো কোনো থানার আশেপাশে গড়ে ওঠে, বা থানাকে ঘিরে, হাসপাতালকে ঘিরে, বা হাসপাতালের আশেপাশে বা বিদ্যালয়ের আশেপাশে কিন্তু আমরা এই ধরনের হাটগুলোকে গড়ে উঠতে দেখি। বন্ধুরা, তোমরা যখনই গ্রামে যাবে, যারা গ্রামে থাকো না, তোমরা গ্রামে গিয়ে হাটে গিয়ে এই ধরনের যে বৈশিষ্ট্যগুলো শুনছো এগুলোকে একটু মেলানোর চেষ্টা করবে, যে তোমরা বাস্তবে আসলে এটির প্রতিচ্ছবি বা প্রতিফলন দেখতে পাচ্ছ কিনা। এটি কিন্তু খুব বেশি দরকার, এটি তোমরা মেলাতে পারছো কিনা বাস্তবের সাথে সেটি বুঝতে পারা, জানতে পারাটি কিন্তু খুব বেশি দরকার। তো দেখো বন্ধুরা, সপ্তাহে 3 দিনের হাট, সংখ্যার দিক থেকে এই ধরনের হাট বাংলাদেশে খুবই কম। সবচেয়ে বেশি আমরা দেখি সপ্তাহে 2 দিনের হাট, এবং সপ্তাহে 3 দিনের হাট বাংলাদেশে কিন্তু আমরা খুবই কম দেখে থাকি, এবং সাধারণত কম জনবহুল এলাকায় এই ধরনের হাট বসে, এবং এই ধরনের হাট সপ্তাহে 3 দিন বসে। কেন আমরা কম জনবহুল এলাকায় দেখি? দেখো, যেখানে কম জনবহুল এলাকা থাকে সেখানে এমনিতে তো তোমার পণ্যের বিক্রি কম হয়, তো সাধারণত হাটবারের দিন বাড়িয়ে পণ্য বিক্রির একটা চেষ্টা, বেশি বিক্রি করার একটা চেষ্টা কিন্তু এই ধরনের হাটে করা হয়, এবং এই জন্যে সপ্তাহে আমরা 3 দিনের হাটটি খুব কম জায়গায় দেখি, বা যেখানেও দেখি সেখানে কিন্তু আমরা কম জনবহুল স্থানে কিন্তু এটি গড়ে উঠতে দেখি। দেখো, আমরা তো এটি দেখলাম, এই যে হাটের যে এই যে ভাগটি করেছি সেটি ভাগ করেছি কিভাবে? হাটের বসার দিনের উপর ভিত্তি করে, কয়দিন বসছে সেটির উপর ভিত্তি করে। এখন আমরা হাটকে আবার ভাগ করতে পারি বিনিময় বৈশিষ্ট্যের উপর ভাগ করে, এইভাবে আমরা 3 ভাগে ভাগ করতে পারি এই বিনিময় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। এই যে ভাগটি সেটি করেছেন বাকি নামক একজন বিশেষজ্ঞ। তিনি কি বলেছেন? যে দেখো, তিনি বলেছেন যে এই ধরনের হাট 3 ধরনের হয় বিনিময় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে: সংগ্রাহী সরবরাহী হাট এবং প্রাথমিক হাট। এর মধ্যে সংগ্রাহী সরবরাহী হাটটি কি? দেখো, গ্রামীণ অর্থনীতিতে এই ধরনের যে হাট, সেই ধরনের হাটের গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি, যে সংগ্রাহী বা সরবরাহী যে হাট আছে। দেখো, এই হাটে শহর থেকে আসা ব্যবসায়ীরা স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য কিনে নিয়ে যায়। আমরা অনেক জায়গায় দেখি যে কি শহরের ব্যবসায়ীরা গ্রামীণ এই যে হাটগুলোতে এসে বিভিন্ন পণ্য কিনে নিয়ে যায়। ধরো, আমরা বগুড়াতে কিন্তু এই ধরনের হাট দেখতে পারি, যেখানে এরকম বড় বড় হাট আছে, যেখানে আলু, তারপর অন্যান্য যে পণ্যগুলো থাকে। আবার রাজশাহীতে এরকম আম বিক্রি করা যে হাটগুলো গড়ে উঠতে দেখি, যারা শহর থেকে এসে কি করে, ওই হাটগুলো থেকে সে পণ্যগুলো কিনে নিয়ে যায় পাইকারি দরে, এবং কৃষকদের উৎপাদিত পণ্য হাটে নিয়ে আসে। স্থানীয় ব্যবসায়ীরা কৃষকদের পণ্য কিনে তা আবার শহরের ব্যবসায়ীদের কাছে কি করে? বিক্রি করে। দেখো, প্রথমত কৃষক এখানে পণ্য নিয়ে আসে,
কৃষক যখন পণ্য নিয়ে আসে, আমি তো তোমাদেরকে একটু ফ্লো চার্টটা দেখাই যে কীভাবে আসলে যায়। দেখো, কৃষক প্রথমে এই সরবরাহী হাটে পণ্য নিয়ে আসে। যখন এবং কৃষক এই পণ্য নিয়ে আসছে, এই পণ্যটি ক্রয় করেন কে? স্থানীয় যে ব্যবসায়ী, আমি সেটিকে লোকাল বিজনেসম্যান দিয়ে LB দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, কারণ পুরো লেখাটি লেখা আসলে বেশ অসম্ভব এই মুহূর্তে। এবং লোকাল ব্যবসায়ীরা সেটি কেনে বা স্থানীয় ব্যবসায়ীরা কেনে, এবং তার কাছ থেকে তাদের এই স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে পণ্যটি কিনে নেয় কারা বলো তো? শহুরে ব্যবসায়ী বা আরবান বিজনেসম্যান যারা আছে, তারা কিন্তু সেই পণ্যগুলোকে কিনে নেন। তাহলে দেখো, এই যে সংগ্রাহী সরবরাহী হাটে বিনিময়টি কিভাবে হচ্ছে? কৃষকের কাছ থেকে স্থানীয় ব্যবসায়ীর কাছে, এবং স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে যে শহুরে ব্যবসায়ী, সেই শহুরে ব্যবসায়ীর কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পণ্যটির স্থানান্তর ঘটছে। দেখো, এই হাটে আসে নানা ভোগপণ্য কৃষকদের কাছে। দেখো, এই হাটের বিনিময় ব্যবস্থা মূলত শহর থেকে আগত ব্যবসায়ী নিয়ন্ত্রণ করে, অর্থাৎ শহর থেকে আগত ব্যবসায়ীরা কী ধরনের পণ্য কিনবে সেটির উপর নির্ভর করেই মূলত স্থানীয় ব্যবসায়ীরা পণ্য কেনে, এবং স্থানীয় ব্যবসায়ীরা সেই ধরনের পণ্যই যে ধরনের পণ্য কিনবে সেই ধরনের পণ্য বিক্রি করে কারা? কৃষক। তার মানে নিয়ন্ত্রণকর্তা কে জায়গায়? এই যে শহুরে ব্যবসায়ী বা আরবান বিজনেসম্যান যারা আছেন তারা। দেখো, আমরা এই যে এই হাটের যে ব্যবসায়ীদের কিন্তু একটা অংশ আমরা দেখি কি, যে শহর থেকে নিয়ে এসে নানা ভোগপণ্য গ্রামের কৃষকদের কাছে বিক্রয় করা। অর্থাৎ আবার আমরা কি দেখি যে শহর থেকে এসেও আমরা ব্যবসায়ীদের দেখি কি বিভিন্ন ধরনের পণ্য কৃষকদের কাছে বিক্রি করতে। এই হাটের প্রভাব বলয়, অর্থাৎ এই হাটটি কতটুকু পর্যন্ত হয় সেটি সাধারণত 8 থেকে 10 কিলোমিটার। আমরা এই সংগ্রাহী সরবরাহী হাটের যে প্রভাব বলয় সেটি সাধারণত 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকতে দেখি। কোনটি বলতো? এই যে সংগ্রাহী সরবরাহী হাটের প্রভাব বলা হয়। তো দেখো, একটি সংগ্রাহী সরবরাহী হাটের প্রভাব বলা হয় 8 থেকে 10টি সরবরাহী হাটের উপস্থিতি লক্ষ্য করতে পারি। অর্থাৎ পুরো একটি হাটের মধ্যে আমরা ছোট ছোট আরেকটি 8 থেকে 10টি সরবরাহী হাটের কিন্তু উপস্থিতি আমরা দেখতে পাই। তাহলে বন্ধুরা, আমরা সংগ্রাহী সরবরাহী হাটটি কি সেটি জানলাম। এখন আমরা সরবরাহী হাট দেখব। সরবরাহী হাট কি? দেখো, এই হাটে প্রত্যন্ত অঞ্চলের চাহিদা পূরণের জন্য শহর থেকে বিভিন্ন পণ্য নিয়ে আসা হয়, এবং এই হাট প্রাথমিক হাট অপেক্ষা কিন্তু বড় হয়, এবং এই হাটে স্থানীয় কৃষি পণ্য কিন্তু কম ওঠে। অর্থাৎ তোমার শহর থেকে যে পণ্যগুলো আসে সেগুলো বাইরে থেকে পণ্যগুলো এসে এই শহর হাটে আসে এবং এখান থেকে পণ্যগুলো কিনে নেয়। তো দেখো, এখানে স্থানীয় যে কৃষি পণ্য সেগুলো কম ওঠে, এবং সরবরাহী হাটে 10 থেকে 15 রকমের সামগ্রী উপস্থাপিত হয়। তাহলে আমরা সরবরাহী যে হাটগুলো আছে সেই সরবরাহী হাটে আমরা 10 থেকে 15 ধরনের পণ্য কিন্তু উপস্থাপিত হতে দেখি। এবং এই হাটের প্রভাব বলয় কত? এই হাটের প্রভাব বলয় আমরা দেখি 5 থেকে 7 কিলোমিটার পর্যন্ত কিন্তু হয়ে থাকে, এবং এই প্রভাব বলয় 5 থেকে 7,000 লোক কিন্তু বাস করে। দেখো, আমরা দেখেছি সংগ্রাহী সরবরাহী হাটের প্রভাব বলয় 8 থেকে 10 কিলোমিটার, আর এই সরবরাহী হাটের প্রভাব বলয় 5 থেকে 7 কিলোমিটার, এবং এখানে এই যে মানুষের ভিত্তিতে যদি বাস করি তাহলে এই প্রভাব বলয় 5 থেকে 7,000 লোক কিন্তু বাস করে। তো দেখো, একটি সরবরাহী হাটে আমরা 10 বা 12টি কিন্তু প্রাথমিক হাট দেখতে পারি। ঠিক আছে, 10 বা 12টি প্রাথমিক হাট দেখতে পারি। অর্থাৎ এই একটি সরবরাহী হাটের মধ্যে আমরা আরও 10 বা 12টি প্রাথমিক হাট গড়ে উঠতে দেখি। এরপরে আমরা প্রাথমিক হাট কি সেটি যদি একটু দেখি। দেখো, আমরা দেখেছিলাম যে প্রাথমিক হাট অপেক্ষা এই সরবরাহ হাট কিন্তু বড়, এবং তার থেকে আবার বড় কি সংগ্রাহী সরবরাহী হাটটি। তো প্রাথমিক হাট কি? গ্রামীণ অঞ্চলে ছোট ছোট হাটকে কিন্তু আমরা প্রাথমিক হাট বলি। এইসব হাটে কোনো স্থায়ী দোকান বা দোকানদার থাকে না। স্থানীয় কৃষক তার উৎপাদিত যে উদ্বৃত্ত পণ্য সেটি হাটে নিয়ে আসে এবং স্থানীয় অপর কৃষকদের নিকট তা বিক্রি করে। কীরকম? দেখো, যে একজন হয়তো বা সবজি উৎপন্ন করছে, আরেকজন উৎপন্ন করছে চাল। তো একজন চাল বিক্রি করছে, একজন তার কাছ থেকে চাল বিক্রি করে তার যে সবজি সেই সবজিটি কিনে নিচ্ছে। এভাবে আমরা কিন্তু দেখি যে বিনিময় প্রথাটি গড়ে উঠেছে, এবং এই ভোগপণ্য এই হাটে কিন্তু ভোগপণ্য যেগুলো থাকে সেই ভোগপণ্য কিন্তু বিনিময় হতে দেখা যায় না। আমরা কিন্তু দেখি কি যে উৎপাদিত যে উদ্বৃত্ত পণ্য সেগুলো কিন্তু বিক্রি হতে। এবং এক গবেষণায় দেখা যায় যে ঢাকা জেলার প্রায় 58%, ঢাকা জেলার প্রায় 58% আমরা হাট দেখি প্রাথমিক পর্যায়ের হাট, এবং প্রায় 10% সরবরাহী হাট আমরা দেখি, এবং প্রায় 32% হাট হচ্ছে, আমরা ঢাকা জেলা যদি দেখি তাহলে 58% হচ্ছে প্রাথমিক পর্যায়ের হাট, 10% হচ্ছে সরবরাহী হাট, এবং বাকি যে 32% থাকে সেই 32% হচ্ছে সংগ্রাহী সরবরাহী পর্যায়ের হাট। তাহলে বন্ধুরা, আমরা হাট বাজারের যে হাট বাজার সম্পর্কে যে জানার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করলাম। আমরা হাট বাজার সম্পর্কে জানলাম, হাটের বৈশিষ্ট্য জানলাম, এর প্রকারভেদ সম্পর্কে জানলাম। দেখো, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে একটা অন্যতম চালিকা শক্তি হিসেবে পালন করে এই যে হাট বাজার। তো
যেখানে কৃষক কি করে বলতো, যেখানে কৃষক এসে তার উৎপাদিত পণ্যদ্রব্য বিনিময় করে থাকে, এবং এই জন্য অর্থনীতির একটা চালিকা শক্তি, গ্রামীণ অর্থনীতির একটা চালিকা শক্তি হিসাবে এই হাটটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হাট বাজার পালন করে থাকে। তাহলে বন্ধুরা, আমাদের বাংলাদেশের গ্রামীণ বসতিতে যে গ্রামীণ হাট বাজার, সেই গ্রামীণ হাট বাজার সম্পর্কে আমরা জেনে নিলাম এবং আমরা অনেকগুলো ভাগ দেখলাম। আশা করি তোমরা গ্রামে গিয়ে এখন এক এক ধরনের হাটগুলো, এটি কি প্রাথমিক হাট, নাকি এটি সরবরাহী হাট, নাকি এটি সংগ্রাহী সরবরাহী হাট, এই ধরনের তোমরা যে প্রকারভেদ আছে এগুলোর ভিত্তিতে তোমরা তোমাদের যে বাড়ির যে হাটগুলো আছে সেগুলোকে ক্লাসিফাই করার চেষ্টা করবে। পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ।